আসসালামু আলাইকুম। মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো এবং অনলাইন ভিত্তিক ক্লাসে অলরেডি সবাই অভ্যস্ত হয়ে উঠেছো এবং বাসায় বসে সবাই নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ। পড়াশোনা যে কোনো অবস্থায় চালিয়ে যেতে হবে এবং বাসায় বসে আছো জন্মের সময়টাকে নষ্ট না করে লেখাপড়ায় মনোযোগী হওয়াটাকেই আমি শ্রেয় মনে করব। তো আসো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আমি ফারজানা শবনম, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ। এই অধ্যায়ে আজকে আমি যে অধ্যায় পড়াবো সেটা হচ্ছে নবম অধ্যায়ের মিউটেশন, ক্রোমোজোমাল অ্যাবারশন ও প্লয়েডি। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি হচ্ছে মিউটেশনের সংজ্ঞা দাও, মিউটেশনের শ্রেণী বিভাগ করো, সিআইবি পদ্ধতি কি, মিউটেশনের শনাক্তকরণ, মিউটেশন শনাক্তকরণে সিআইবি পদ্ধতি বর্ণনা করো, মিউটেশন গুরুত্বপূর্ণ কেন, মিউটেশন ও ক্রোমোজোমাল অ্যাবারশন কি, সংক্ষেপে বিভিন্ন ধরনের ক্রোমোজোমাল অ্যাবারশন সম্পর্কে আলোচনা করো। তো এখানে আমরা মিউটেশন সম্পর্কে আসলে আমরা সবাই জানি মিউটেশন কি। মিউটেশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন জিনে সংঘটিত হয় এবং এটি বংশ পরস্পরায় স্থায়ী হয়, সেটাই হচ্ছে মিউটেশন। তো বংশ পরস্পরায় এখানে কি বলা হয়েছে যে একই প্রজাতির যে সদস্য সবাই একরকম হয় না, হয় কি আমরা মানুষের মধ্যে আমাদের মধ্যে অনেক ধরনের পার্থক্য বিরাজমান, যদি আমরা সবাই মানুষ কিন্তু সবার মধ্যেই পার্থক্য, কারোর সাথে কারো কিন্তু মিল হয় না। যার কারণে এই পার্থক্যগুলি সব একদিকে প্রাকৃতিক অপরদিকে সর্বজনীন। কখনো কখনো পার্থক্যগুলো খুবই নগণ্য পর্যায়ের হয়, আবার কখনো কখনো পার্থক্যগুলো অনেক বড় হয়। এই দৃশ্যমান হয় যখন কোনো পরিবর্তন দৃশ্যমান হয় এবং সেটা বংশগতি লাভ করে, সেটাই হচ্ছে মিউটেশন। অর্থাৎ বংশগতি যে পরিবর্তন আনে সেটাই হচ্ছে মিউটেশন, যেটার কথা আমি বলছিলাম যে এটাকে বংশগতিতে এটার পরিবর্তন আনতে হবে, তবেই সেটা মিউটেশন হবে। এখন বিজ্ঞানী ডারউইন কি বলেছেন? বিজ্ঞানী ডারউইন বলেছেন যে কোনো নির্দিষ্ট জিনের মধ্যে আকস্মিক পরিবর্তন যা জীবদেহে বা অন্য জীবদেহের কোনো অংশ পরিবর্তনে সক্ষম বা বৈশিষ্ট্যের সামান্য অথবা বৃহৎ আকারের পরিবর্তন ঘটায়, ওই আকস্মিক পরিবর্তনকে মিউটেশন বলে। জিন মধ্যস্থ কোনো পরিবর্তনের যা বাস্তবে বংশ পরস্পরায় স্থানান্তরের ক্ষমতা রাখে বা বংশগত লাভে সক্ষম, সেগুলিকে জিনোটাইপের কোনো পরিবর্তন জনিত ঘটনাকে মিউটেশন বলা হয়। মিউটেশনের সংজ্ঞা: জীববিজ্ঞানে কোনো জীবের জেনেটিক বস্তু তথা ডিএনএ পরিমাণগত ও গঠনগত যে কোনো ধরনের পরিবর্তনকে বংশগতি লাভ করে সেটাই হচ্ছে মিউটেশন। তো এখানে মিউটেশন সম্পর্কে আলোচনা করলাম। এখানে যে চেঞ্জটা এসেছে ডিএনএ নাইট্রোজেন বেসের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাডিনিনের জায়গায় এখানে সাইটোসিন এসেছে, এর ফলে কিন্তু পরিবর্তন সংঘটিত হয়েছে। এবং বিভিন্ন প্রকারের মিউটেশনের মধ্যে কোষে সংঘটিত সংগঠনের স্থান অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, যথা সোমাটিক মিউটেশন এবং জার্মিনাল মিউটেশন। অর্থাৎ যখন সেটা দেহ কোষে ঘটে, সোমাটিক কোষে ঘটে, তখন সেটা সোমাটিক এবং এ ধরনের মিউটেশন পরবর্তী জন্মতে সঞ্চারিত হয় না। আর জার্মিনাল মিউটেশন যখন সেটা জার্মিনাল কোষে ঘটে, অর্থাৎ শুক্রাশয়ে এবং ডিম্বাশয়ে ঘটলে তখন সেটা জার্মিনাল মিউটেশন এবং এ ধরনের মিউটেশন পরবর্তী জন্মতে সংগঠিত হয়। অর্থাৎ এই যে এখানে স্পার্ম এবং ডিম্বাশয় এগ থেকে যে মিউটেশনটা ঘটলো, এক্ষেত্রে গ্যামেটিক মিউটেশন আর ইনহেরিটেড and occur the testes of male and the ovaries of female। অর্থাৎ এখানে স্পার্ম অথবা ফিমেলের এগে এটা সংঘটিত হবে এই মিউটেশনটা। আর সোমাটিক মিউটেশন occur in বডি, অর্থাৎ শরীরের কোনো একটা জায়গায় সেটা সংঘটিত হবে, occur in body cell। They are not inherited but may affected the person during their lifetime। অর্থাৎ তার লাইফ টাইমের কোনো একটা সময় সেই
মানুষটা এটাতে আক্রান্ত হবে, অর্থাৎ সেল অফ টিস্যুস অ্যাফেক্টেড বাই দ্য মিউটেশন। এই যে মিউটেশনের ফলে টিস্যুর যে সেল সেটা আক্রান্ত হয়েছে এবং এখানে এই কোষটায় মিউটেশন সংঘটিত হয়েছে এবং মিউটেশন সংঘটিত হওয়ার ফলে তার শরীরের কোনো একটা জায়গায় তার পরিবর্তনটা ধরা পড়েছে। তাহলে আমরা সোমাটিক মিউটেশন এবং জার্মিনাল মিউটেশন সম্পর্কে জানলাম। আর প্রভাবকের উপর ভিত্তি করে মিউটেশন দুই প্রকার, যথা স্বতঃস্ফূর্ত বা প্রাকৃতিক বা স্পন্টেনিয়াস আর ন্যাচারাল মিউটেশন, আর হচ্ছে কৃত্রিম মিউটেশন বা ইনডিউস আর আর্টিফিশিয়াল মিউটেশন। এক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক কারণে যে মিউটেশন ঘটে সেটাই স্বতঃস্ফূর্ত বা প্রাকৃতিক মিউটেশন। আর এখানে কৃত্রিম মিউটেশনের ক্ষেত্রে অতিবেগুনি রশ্মি, আয়োনাইজিং রেডিয়েশন বা অন্য কোনো রাসায়নিক পদার্থ প্রয়োগে যে মিউটেশন ঘটে সেটাই হচ্ছে কৃত্রিম মিউটেশন। এবং মিউটেশনের ক্রোমোজোমে ঘটে না অন্য কোনো জায়গায় ঘটে তার উপর ভিত্তি করে দুই প্রকার, যথা ক্রোমোজোমাল মিউটেশন এবং জিন মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশনের মধ্যে প্লয়েডি ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন এবং ক্রোমোজোমাল অ্যাবর্শন। আর জিন মিউটেশনের ক্ষেত্রে এটা জিনে ঘটে, অর্থাৎ একঅণু প্রোটিন তথা একঅণু পলিপেপটাইড সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় সংকেত বা কোড প্রদানে সক্ষম ডিএনএ অণুর নির্দিষ্ট খণ্ডাংশকে জিন বলা হয় এবং এ ধরনের মিউটেশন ডিএনএ অণুর স্বাভাবিক বেসের ক্রমের পরিবর্তন ঘটে। একে আবার আন্তঃজিন ঘটিত মিউটেশনও বলা হয়ে থাকে। আর ক্রোমোজোমাল মিউটেশন এটা 4 প্রকার, অর্থাৎ ডেলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন এবং ট্রান্সলোকেশন। ডেলিশনের ক্ষেত্রে লস অফ পার্ট অফ ক্রোমোজোম, এক্ষেত্রে বিচ্যুতি ঘটে। ডুপ্লিকেশনের ক্ষেত্রে এখানে এই যে এখানে বি ক্রোমোজোমটার বিচ্যুতি ঘটলো, ডুপ্লিকেশনে এটা ডবল হয়ে গেল। ইনভার্সনের ক্ষেত্রে এটা ইন্টারচেঞ্জ হলো, অর্থাৎ সি এর জায়গায় বি, বি এর জায়গায় সি হলো। এবং ট্রান্সলোকেশনের ক্ষেত্রে এখানে বি এর জায়গায় নতুন দুইটা জিন অ্যাড হলো। তো এইগুলি হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশনের উদাহরণ। আর এক্সাম্পল অফ পয়েন্ট মিউটেশনের ক্ষেত্রে, অর্থাৎ এখানে যখন সিকেল সেল অ্যানিমিয়া রোগে কেউ আক্রান্ত হয় তখন পয়েন্ট মিউটেশনের ক্ষেত্রে নর্মাল হিমোগ্লোবিনের যে অংশটা থাকে সেই হিমোগ্লোবিনের একটা থায়ামিন এখানে চেঞ্জ হয়ে সিকেল সেল হিমোগ্লোবিনের ব্লাডে অ্যাডিনিন যুক্ত হয় এবং একটা অ্যামিনো অ্যাসিডের পরিবর্তনের কারণে তার এই রোগে সে আক্রান্ত হয়। এখন এখানে যে সিআইবি পদ্ধতির কথা বলা হয়েছে, বইতেও সিআইবি পদ্ধতির কথা বলা হয়েছে। এটা এইচ যে মুলার ড্রসোফিলা ক্রোমোজোমে এই প্রচ্ছন্ন লিথাল মিউটেশনের শনাক্তকরণের এই পদ্ধতিটি আবিষ্কার করেন। এখন এখানে আইটাকে ঠিক আই না বলে এটা হচ্ছে লিঙ্ক ঘটিত রোগ, লিথাল মিউটেশনের কারণে ঘটিত রোগ, যার কারণে লিথাল মিউটেশন এটাকে এল হিসাবে বিবেচনা, সিএলবি মেথড বললে এটাকে সঠিকভাবে বোঝানো সম্ভব হবে। সিএলবি পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন। এখানে সিএলবি যুক্ত অর্থাৎ সিএলবি জিন যুক্ত যে ইয়েটা ক্রোমোজোমটা সেটাকে দেখা যাচ্ছে একটা মহিলার সাথে, সিএলবি ক্রোমোজোম যুক্ত একটা মহিলার সাথে একটা নর্মাল পুরুষের যখন ক্রস ঘটানো হবে তখন এটা গ্যামেট গঠন করলো। গ্যামেট গঠন করার পরে এখানে সিএলবি আসলো, নর্মাল মহিলা এবং দুইজন সিএলবি, এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে মৃত্যু ঘটবে। মৃত্যু ঘটার কারণ হচ্ছে তার এখানে ব্যারিয়ার হিসাবে লিথাল জিনের কারণে এটার মৃত্যু ঘটবে। তারপরে নর্মালের সাথে আবার সিএলবি যুক্ত জিনের ক্রস ঘটানোর ফলে সিএলবি ব্যারিড এটা যুক্ত হবে, অর্থাৎ এটা যে বাড়াই যুক্ত মহিলা সেটা প্রকাশ পাবে, এটা নর্মাল মহিলা হবে। আর এটা লিথাল জিনের কারণে এটা মৃত্যু ঘটবে এবং নর্মাল ডাইস উইথ লিথাল মিউটেশন ইজ ইনডিউস, অর্থাৎ যদি লিথাল জিন এখানে যুক্ত হয় তাহলে এক্ষেত্রে এটাও পুরো মৃত্যু ঘটবে, অর্থাৎ 50% পুরুষ এবং 50% মহিলা, 50% পুরুষেরই এই জায়গায় মৃত্যু ঘটে। এবং এই পদ্ধতিতে মুলার কি করেছিলেন, একটি স্বাভাবিক এক্স ক্রোমোজোম ও একটি অস্বাভাবিক এক্স ক্রোমোজোম যুক্ত ড্রসোফিলার ব্যবহার করেন। অস্বাভাবিক এক্স ক্রোমোজোমে ক্রসিং ওভারে বাধাদানকারী একটি প্রকট জিন
থাকে সেটা হচ্ছে সি, এবং একটি প্রচ্ছন্নধর্মী লিথাল জিন এটা থাকে, এবং বার চোখের জন্য এটা দায়ী থাকে। অন্য একটি বার চোখের জন্য একটি প্রকট জিন থাকে, সেটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, এবং এ ধরনের ক্রোমোজোমকে সিএলবি ক্রোমোজোম বলা হয়, যার কারণ হচ্ছে এটা সি হচ্ছে লং রিভার্সন, অর্থাৎ হুইচ প্রিভেন্টস ক্রসিং ওভার। এটা সিটা ক্রসিং ওভার প্রিভেন্টস করে, এবং হচ্ছে সিটা হচ্ছে ক্রসিং ওভার প্রিভেন্টেডকারী জিন। এখানে লং ইনভার্সন ঘটে এই জায়গায়। আর এলটা হচ্ছে রেসিসিভ লিথালিটি, অর্থাৎ লিথাল জিনটাকে প্রতিরোধ করে। আর বি জিনটা হচ্ছে বার আই, এটা মার্কার ভিজিবল ক্যারেক্টার, অর্থাৎ বার আই যুক্ত বার আই প্রকাশক যে জিনটা সেটা হচ্ছে ক্যাপিটাল বি। এবং সিএলবি ক্রোমোজোম যুক্ত মাছি শনাক্ত করা যায় এই তার চোখ দেখে, এবং সিএলবি ক্রোমোজোম যুক্ত পুরুষ মাছিগুলি মারা যায় লিথাল জিনের কারণে। এই পদ্ধতিতে একটি স্বাভাবিক পুরুষ ড্রসোফিলাকে নির্দিষ্ট মাত্রায় এক্স রে রশ্মির বিকিরণ দেওয়া হয়, এতে শুক্রাণুতে মিউটেশন ঘটে। অতঃপর বিকিরণ প্রাপ্ত পুরুষ মাছিকে সিএলবি স্ত্রী মাছির সঙ্গে ক্রস ঘটানো হয়। এ ধরনের ক্রস থেকে প্রাপ্ত সিএলবি পুরুষ মাছি মারা যায়, কারণ এদের দেহে যে প্রচ্ছন্ন লিথাল জিন থাকে তাকে কেবল হেমিজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। এই ক্রস থেকে সৃষ্ট F1 জনুর সিএলবি স্ত্রী মাছি দুটি এক্স ক্রোমোজোমের একটি বিকিরণ প্রাপ্ত পুরুষ মাছি হতে প্রাপ্ত হয়। এই এক্স ক্রোমোজোমে লিথাল মিউটেশন ঘটলেও এটা স্ত্রী মাছিতে তা প্রমাণিত হয় না, এবং সিএলবি স্ত্রী মাছিতে ক্রসিং ওভারে বাধাদানকারী জিনটা সি থাকায় এটাতে ক্রসিং ওভার ঘটে না। অর্থাৎ স্ত্রী মাছিতে যেহেতু সি জিনটা থাকে, যার কারণে ক্রসিং ওভারটা স্ত্রী মাছিতে ঘটে না। আর বিকিরণ প্রাপ্ত পুরুষ মাছি হতে আগত এক্স ক্রোমোজোমে লিথাল জিন স্থানান্তরিত হতে পারে না, এবং বারচক্ষু দেখে F1 জনুর সিএলবি স্ত্রী মাছি শনাক্ত করা যায়। অতঃপর F1 জনুর সিএলবি স্ত্রী ড্রসোফিলার সাথে স্বাভাবিক পুরুষ ড্রসোফিলার ক্রস ঘটানো হয়, এবং F2 জনুর 50% পুরুষ মাছিতে সিএলবি ক্রোমোজোম এবং বাকি 50% পুরুষে বিকিরণ প্রাপ্ত এক্স ক্রোমোজোম থাকে, যেটা লিথাল জিনের প্রভাবে সিএলবি পুরুষ মাছির এমনিতেই মৃত্যু হয়ে যায়। অপরপক্ষে বিকিরণের ফলে পুরুষ ড্রসোফিলাতে প্রচ্ছন্নধর্মী লিথাল মিউটেশন ঘটার কারণে বাকি 50% পুরুষও মারা যায়। অর্থাৎ এখানে 100% পুরুষ যে সেটা সবই মারা যায়, স্ত্রীগুলি বেঁচে থাকে। এক্স-রে দ্বারা প্রভাবিত হয়ে ক্রোমোজোমে লিথাল মিউটেশন সৃষ্টি হয়, F2 জনুতে কোনো পুরুষ মাছি পাওয়া যায়নি। মিউটেশন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে মিউটেশন লিথাল হতে পারে। লিথাল মিউটেশনে সংশ্লিষ্ট কোষ বা জীবের মৃত্যু ঘটে, এমনকি জাইগোটে পরবর্তী বৃদ্ধিও বন্ধ হয়, ফলে জিনের গর্ভপাত ঘটে। কোনো কোনো মিউটেশনে জীবের জীবনী শক্তি হ্রাস করে, যেমন অধঃসঞ্জীবনী মিউটেশন, এবং কখনো কখনো মিউটেশন উপকারীও হতে পারে। এ ধরনের মিউটেশনে জীবের ফিনোটাইপের উন্নতি ঘটায়, জীবের জৈবিক উপযুক্ততা বৃদ্ধি পায়। অর্থাৎ এ ধরনের মিউটেশন বিবর্তন ঘটার জীবের প্রকরণ ঘটে, যেমন অধঃসঞ্জীবনী মিউটেশন। ক্রোমোজোমের গঠনে এটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবর্শন সম্পর্কে তোমাদেরকে এখন পড়াচ্ছি। অর্থাৎ ক্রোমোজোমের গঠনে ব্যাপক পরিবর্তন কিংবা ক্রোমোজোমের বিন্যাস বা সংখ্যাগত পরিবর্তনকে ক্রোমোজোমাল অ্যাবর্শন বলা হয়ে থাকে। এটা দুই প্রকার, অর্থাৎ অন্তঃক্রোমোজোমীয় বিচ্যুতি এবং আন্তঃক্রোমোজোমীয় বিচ্যুতি। এটা একটু আগে আমি পড়িয়েছিলাম যে অন্তঃক্রোমোজোমীয় বিচ্যুতি যেটা, সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন যখন একটি ক্রোমোজোমে সীমাবদ্ধ থাকে কিংবা একজোড়া সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন তাকে অন্তঃক্রোমোজোমীয় বিচ্যুতি বলা হয়। এটা ডেলিশন, ডুপ্লিকেশন বা এডিশন, ইনভার্সন, শিফট বা ট্রান্সলোকেশন এই সম্পর্কে আমি বলেছিলাম। এবং ডেলিশন কি, তারপরে ইনভার্সন কি, ডুপ্লিকেশন কি, ডুপ্লিকেশন বা এডিশন কি, ইনভার্সন কি, এবং ট্রান্সলোকেশন বা শিফট কি সে সম্পর্কে তোমাদের এর আগে আমি একটু আগে বলেছি। এখন ক্রোমোজোমীয় বিচ্যুতি যেটা, যে ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন যখন অসমসমস্ত ক্রোমোজোমের মধ্য অংশের বিনিময় মাধ্যমে ঘটে, তখন এই পরিবর্তনকে ইন্টার ক্রোমোজোমাল বা হেটেরোক্রোমোজোমাল অ্যাবারশন বলা হয়ে থাকে। একে আবার
ট্রান্সলোকেশনও বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে একটি অসমসংস্থ ক্রোমোজোমে কোনো খণ্ড অন্য কোনো সমসংস্থ ক্রোমোজোমের সাথে যুক্ত হয় এবং সোয়ানসন 1957 সালে ট্রান্সক্রোমোজোমকে তিনটি ভাগে ভাগ করেছেন, যথা ট্রান্সলোকেশনকে তিনটি ভাগে ভাগ করেছেন, যথা সিম্পল ট্রান্সলোকেশন, শিফট ট্রান্সলোকেশন এবং রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন। তিনটা ভাগে ভাগ করেছেন। সিম্পল ট্রান্সলোকেশন সেটা হচ্ছে এই প্রক্রিয়ায় কোনো একটি ক্রোমোজোমের একটি প্রান্তীয় অংশ অন্য একটি ক্রোমোজোমের প্রান্তে সংযুক্ত হয়, সেটা হচ্ছে সিম্পল ট্রান্সলোকেশন, এবং এরকম ঘটনা সচরাচর ঘটে না। শিফট ট্রান্সলোকেশন এই প্রক্রিয়ায় কোনো একটি ক্রোমোজোমের মাঝের অন্য একটি ক্রোমোজোমের মধ্যখানে সংযুক্ত হয়, সেটা শিফট ট্রান্সলোকেশন, এবং রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন হচ্ছে এই প্রক্রিয়ায় দুইটি অসমসংস্থ ক্রোমোজোমের মধ্যে খণ্ডকের পারস্পরিক বিনিময় হয়, এবং এটা দুই প্রকার, যথা হোমোজাইগোটিক আর হচ্ছে হেটেরোজাইগোটিক। হোমোজাইগোটিকের ক্ষেত্রে এক্ষেত্রে দুই জোড়া অসমসংস্থ ক্রোমোজোমের সকল সদস্যের মধ্যে রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন ঘটে, আর হেটেরোজাইগোটিকের ক্ষেত্রে এক্ষেত্রে দুই জোড়া অসমসংস্থ ক্রোমোজোমের কেবল দুইটি সদস্যের মধ্যে রিসিপ্রোকাল ক্রোমোজোমের বিভিন্ন প্রকার বিচ্যুতি এবং জীব বিবর্তনে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এতক্ষণ আমরা ক্রোমোজোমাল অ্যাবর্শন সম্পর্কে জানলাম। ইন্ট্রা এবং ইন্টার ক্রোমোজোমাল অ্যাবর্শন দুই ভাগে ভাগ করা হয়, এবং যেখানে আমরা চারটা ডেলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন এবং শিফট চারটা ভাগ আমরা দেখলাম, এক্ষেত্রেও আমরা দেখলাম। তাহলে আশা করি এই পাঠটা তোমাদেরকে উপকারে আসবে এবং তোমরা বোঝার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকো। আল্লাহ।